পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ। গেল কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা। বিশেষ করে স্বল্পমূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে এর বাজার তৈরি করেছে। ড্রোন ছাড়া বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের চাহিদাও। এর মধ্যে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে 3টি জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাওয়ার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য 3টি করভেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। মালয় প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা এসটিএম দ্বারা নির্মিত এইসব করভেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতির চিঠি তুর্কি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালুক গরগুন জানান, যুদ্ধজাহাজ ক্রয়ের এক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে একটি নতুন দুয়ারে নিয়ে যাবে। গরগুন জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করবে যে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী অন্যান্য প্রকল্পগুলিতে তুর্কি প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, যা আগামী দিনগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি শুনে হামাসের উপর দায় চাপাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছাতে বিলম্বের পিছনে হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি পরিকল্পনায় কিছু পরিবর্তন আনার ব্যাপারে হামাসের প্রস্তাবের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংগঠনটির উদ্দেশ্যে বলছেন, দর কষাকষি বন্ধের সময় এসেছে। দোহায় সাংবাদিকদের তিনি বলেন, কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেলেও অন্যান্যগুলো নিয়ে কাজের সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার এবং মিশর চুক্তিটি করতে চেষ্টা করে যাবে। হামাস গত মঙ্গলবার বলেছে, তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক। তবে তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়েছে। ইসরায়েল সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া প্রত্যাখ্যানের মতোই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবনা 12 দিন আগেই দেওয়ার কথা বলেছেন, তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে অনুমোদন করেননি। ব্লিংকেন অবশ্য বলছেন, জেরুজালেমের এক বৈঠকে নেতানিয়াহু তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। টানা বৃষ্টিতে সিকিমে ফের বিপর্যয়, ফুঁসছে তিস্তা। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে গেল বছরের বিপর্যয়ের স্মৃতি এখনও ফিকে হয়নি। এর মধ্যে ফের অতিবৃষ্টির জন্য বিপর্যয় সিকিম। পাহাড় জুড়ে একাধিক জায়গায় নেমেছে ধস, ফুলে ফেপে উঠছে তিস্তা। রাস্তার উপর দিয়ে বইছে রানীখোলা নদী। এই অঞ্চলের প্রত্যেক নদীর পানি বইছে বিপদ সীমার উপর থেকে, ভেসে গিয়েছে জাতীয় সড়ক। তিস্তায় খেলনার মতো ভেসে বেড়াচ্ছে একের পর এক গাড়ি। বন্যার পানি ঢুকছে শতাধিক পাহাড়ি গ্রামে। প্রশাসন বলছে, প্রতি মুহূর্তে বাড়ছে তিস্তার পানি। ফলে সিকিম, কালিম্পংয়ের পার্বত্য এলাকা থেকে জলপাইগুড়ির সমতল এলাকা সর্বত্রই বিপদ বাড়ছে। বিপদ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে সিকিম প্রশাসন জানায়, প্রবল বৃষ্টির কারণে নতুন করে ধস নেমেছে কালিম্পং সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে। ইয়াঙ্গনের মাজুয়া গ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিপাকে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। বৃষ্টির কারণে গ্যাংটকের শিব মন্দির এলাকার কাছে পানি হাউজেও ভূমিধস হয়েছে। নির্বাচন নেই, তাই সর্বশেষ সফরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসেনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, যেহেতু বাংলাদেশে এখন নির্বাচনের কোনো ইস্যু নেই, সে কারণে গত মাসে তার সর্বশেষ সফরের সময় তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করেননি। সম্প্রতি ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। রাজনৈতিক দলের নেতাদের পরিবর্তে এবার নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে চমৎকার সময় কাটানোর কথা উল্লেখ করেন ডোনাল্ড লু। সাক্ষাৎকারটি নিয়েছে ডয়েচে বাংলার প্রধান শতরূপ বড়ুয়া। কেন গ্রিসে পাড়ি জমাচ্ছে হাজার হাজার ইসরায়েলি? হামাসের আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে বলে হিব্রু ভাষার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। সম্প্রতি ডিমার্কার নামে ওই সংবাদ মাধ্যমটি হারেস পত্রিকার অর্থনৈতিক খবরের উদ্ধৃতি দিয়ে গ্রিসে ইসরায়েলিদের অভিবাসন সম্পর্কিত এই নতুন তথ্য প্রকাশ করেছে। এছাড়া ইরানের বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেছে। সম্প্রতি গ্রিসের ইভা দ্বীপের এক রিয়েল এস্টেট এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিল দৈনিক ডি মার্কার পত্রিকার 65 বছর বয়সী প্রতিবেদক ডর রৌফম্যান।
ওই সাক্ষাৎকার রিয়েল এস্টেট এজেন্সির মালিক বলছেন, ইহুদি অভিবাসনের ঢেউ রাজধানী এথেন্সের দিকে, তবে আপনি কিপসিয়া এবং গ্লিভাদায় ইসরায়েলি অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি দেখতে পাবেন। বর্তমানে এথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাবে যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডার গার্ডেন এবং একটি ইহুদি স্কুল তৈরি করেছে। ওই প্রতিবেদনে আরেকটি অংশ বলা হয়েছে, এখানে আসা ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছে। বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, ব্যাপক সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। স্থানীয় সময় বুধবার এই সংঘর্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জাভিয়ার মিলিয়েরের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়ার সঙ্গে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রেসিডেন্টের প্রস্তাবিত বিলের উপর কংগ্রেসে আলোচনা চলছিল। বাইরে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। প্রথমত তারা রাস্তার বারবিকিউ, পিকেটিং এবং প্রতিবাদী গান দিয়ে দিনটি শুরু করেন। কিন্তু বিকেলে কংগ্রেস ভবনের অভ্যন্তরে সিনেটরদের মধ্যে বিতর্ক শুরু হলে বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তারা হেলমেট, লাঠিসোঁটা, ঢাল, অস্ত্রশস্ত্র নিয়ে জনতার দিকে তেড়ে আসে। এতে বিক্ষোভকারীরাও পুলিশকে আক্রমণ করে। তারা অন্তত 2টি গাড়িকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এবং রাস্তার ব্যারিকেড ভেঙে ফেলে। পরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং জল কামান ব্যবহার করা হয়। লোহিত সাগরে গ্রিক জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। হামলার কারণে জাহাজটিতে পানি উঠে পড়ে, এমনকি পরে ক্ষতিগ্রস্ত জাহাজটি উদ্ধার করতে হয়েছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা দল হুতি। হুতি বিদ্রোহীরা বলেছে, হামলার শিকার জাহাজটির নাম টিউটর। এটি একটি কয়লাবাহী জাহাজ। মনুষ্যবিহীন সারফেস বোট, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হলে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দায়িত্বপ্রাপ্ত শাখা ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে, মনুষ্যবিহীন সারফেস বোটের আঘাতে জাহাজে পানি উঠে পড়ে। এর ইঞ্জিন রুমেরও ক্ষতি হয়েছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, বুধবার হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরের প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজ আঘাত হানার খবর পেয়েছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে গ্রিক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, আকাশ এবং সমুদ্র পথে জাহাজে 2বার হামলা হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারত যাওয়ার পথে জাহাজটিতে হামলা করা হয়েছে।